গল্পের নাম অতিথি। লিখেছেন প্রয়াত হুমায়ুন আহমেদ। ৩ বছর পর সাফুরা দেশে যাচ্ছে। ঢাকা শহরে সে যে একনাগাড়ে এতদিন পার করে দিয়েছে সে নিজেও বুঝতে পারেনি। এই তো মনে হয় সেদিন মাত্র এসেছে। এক শীত এসেছিল, মাঝখানে দুটো দুটো শীত গিয়ে এখন আবার শীতকাল। প্রথম দিন ভীত মুখে বারান্দায় বসেছিল। বেগম সাহেব তাকে দেখেও না দেখার ভান করলেন। দুটি সুন্দর সুন্দর বাচ্চা রূপলেখা পাশে খেলছে, অথচ তার দিকে তাকাচ্ছে না। এক সময় সাফুরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কি নাম তোমার, বোন? রূপা তার দিকে না তাকিয়ে বললেন, আমার বোন দেখবা না। সাফুরা চুপ করে গেল। সময় কাটতে চায় না। এরা তাকে কাজে বহাল করবে কিনা তাও বোঝা যাচ্ছে না। তার খুব পানি পিপাসা হচ্ছে। কার কাছে পানি চাইবে? একসম সাহেবের চায়ের কাপ হাতে তার সামনে বসলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে বললেন, কি নাম? সাফুরা। ঘরের কাজকর্ম জানো? সাফুরা কি বলবে বুঝতে পারল না। ঘরের কাজকর্ম সে তো অবশ্যই জানে। ভাত রাঁধা, বাসন ধোয়া, কাপড় ধোয়া। কিন্তু ঢাকায় এসব বাড়িতে কাজকর্ম কি এরকম এরকম কে বলে? আগে কখনো বাসায় কাজ করেছো? যে না। ঢাকায় কি প্রথম? যে। বেগম সাহেব কঠিন মুখে বললেন, হাত ধরে যে কাজকর্ম শেখাবো তার পাখা গজাবে, উড়ে চলে যাবে অন্য বাসায়। তোমাদের আমার চেনা আছে, আমি কোনখানে যাব না। খামোখা এসব বলো না, আগে অনেকবার শুনেছি। বেতন চাও কত? সাফুরা চুপ করে রইল। যে তাকে নিয়ে এসেছে সে বারবার বলে দিয়েছে সে বারবার বলে দিয়েছে বেতনের কথা বললে চুপ করে থাকবা, আগে বাড়ায় কিছু বলবা না। চুপ করে আছো, কিছু বলছো না? কি কথা বলো না কেন? কত চাও বেতন? আপনার যা ইচ্ছা। কাপড় চোপড় নিয়ে এসেছো? সাফুরা লজ্জা পেয়ে গেল। কাপড় চোপড় আনবে কি? একটা শাড়ি ছিল সেটাই নিয়ে এসেছে। যার কাপড় যা কাপড় চোপড় পরে আছে সে আর ছেলে পুলে স্বামী ছেড়ে ঢাকায় কাজ করতে আসে। বেগম সাহেব বিরক্ত গলায় বললেন, তোমার এই আরেকটা টেকনিক। এক কাপড়ে উপস্থিত হবে যাতে সঙ্গে সঙ্গে আরো শাড়ি কিনে দিতে হয়। সাপুরা মাথা নিচু করে রাখলো। তোমার কি নাম যেন বললা? সাপুরা। শোনো সাপুরা, থাক এখানে, কাজ করো, কয়েকদিন কাজ দেখি, যদি কাজ পছন্দ হয় বেতন ঠিক করব। আমার সংসার ছোট, কাজকর্ম নেই বললে হয়। মেয়েদের কখনো নাম ধরে ডাকবা না, আন্টি ডাকবে। একজন বড় আন্টি, একজন ছোট আন্টি, মনে থাকবে? জি। আমাদের আলাদা বাথরুম, ওই বাথরুমে কখনো ঢুকবা না, মনে থাকবে? জি। তোমাকে আলাদা থালা গ্লাস দেওয়া হবে, সে সময় সেগুলো ব্যবহার করবে। আমাদের থালা গ্লাস কখনো ব্যবহার করবে না। জি আচ্ছা। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। গ্রাম থেকে এসেছো, পেট ভর্তি কৃমি, কৃমি ওষুধ খাইয়ে দেবো। মাথায় উকুন আছে? জি। উকুনের ওষুধ দেবো। লরেক্সিন চুল মেখে গোসল করো। জি আচ্ছা। 2 দিন পর পর দেশের বাড়িতে যাও। এর অসুখ, ওর অসুখ এসব চলবে না। দেশে যাবে বছরে একবার। দেশের বাড়ি থেকেও প্রতি সপ্তাহে তোমাকে দেখতে আসবে লোক, এমন এমনটাও চলবে না। বেতনের টাকা মাসে 2 তারিখ দিয়ে দিব। মানি অর্ডার করে। যে আচ্ছা। কাছের থালা বাসন ধরবে খুব সাবধানে। টেবিলের ওপর কাছের যে বাটিটা দেখছো, যেখানে ফল রাখা, ওই বাটিটার দাম 3,000 টাকা। একটা বাটির দাম 3,000 টাকা? সাফুরা নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। 3,000 টাকা একটা গরু কেনা যায়? সামান্য একটা বাটি, তার দাম 3,000? বাটিটা একবার ছুঁয়ে দেখতে হবে। সাফুরা কাজে বহাল হলো। যা কিছু শেখার ছিল 7 দিনে শিখে গেল। বেগম সাহেব যে তার কাজে খুশি তাও সে 9 দিনে 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 জেনে গেল। মেঝে ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে সে শুনল বেগম সাহেব টেলিফোনে কাকে যেন বলছে, আমার কাজের মেয়েটা চটপটে আছে, কাজ ভালো করে, শেখার আগ্রহ আছে, তবে টিকবে না, কাজ শেখা হলে অন্য বাড়িতে কাজ খুঁজবে, এদের চেনা আছে। বেগম সাহেবের কথা সত্যি হয়নি। সে কোথাও যায়নি, এ বাড়িতে আছে। গত 3 বছরে দেশও যায়নি।
কয়েকবার যাওয়া ঠিকঠাক হলেও তার এমন কপাল, যখন দেশে যাওয়া ঠিক হয় তখনই বাড়িতে কিছু ঝামেলা লেগে যায়। প্রথমবার ছোট আন্টির ফ্লু হলো, অসুস্থ মানুষকে রেখে যাওয়া যায় না। পরের বার জাপান থেকে কারা যেন বেড়াতে এলো, এ বাড়িতে থাকলো 1 সপ্তাহ। বাড়িতে মেহমান ফেলে সে কি সে যায় কিভাবে? তবে ওই মেহমানরা যাবার সময় তাকে একটা ঘড়ি দিলেন। কি আশ্চর্য কাণ্ড! তার মতো মানুষ কেউ ঘড়ি তার মতো মানুষকে কেউ ঘড়ি দেয়? ঘড়ি দিয়ে সে কি করবে? ঘড়ি সে কি কি বুঝে? বকুলের বাবা যখন পরের বার টাকা নিতে এলো, তখন টাকার সঙ্গে ঘড়ি ঘড়িও দিল। মানুষটা অবাক, ঘড়ি পাইলা কই? আমারে খুশি হইয়া দিছে। কও কি তুমি? যা সত্য তাই কইলাম। বেজায় দামি জিনিস বইলা মনে হয়। বেচো না? আরে না, বেচবো কি? ঘড়ির একটা প্রয়োজন আছে না? ঘড়ি ইজ্জত আলাদা। বকুলের বাবা ঘড়ি হাতে পড়ে আনন্দে হেসে ফেলল। লোকটা বেজায় শৌখিন। টাকা নিতে যখন আসে মনে হয় ভদ্রলোক। মাথার চুল বেশিরভাগ পেকে গিয়েছিল। একবার এলো, সব চুল কুচকুচে কালো। চুলে কলপ দিয়েছে। 5-10 টাকা দিয়েই চলে গেছে। লোকটা এসব দেখবে না, বড় শৌখিন। সাফুরা বড় ইচ্ছে করে শৌখিন মানুষটাকে চেয়ার টেবিলে বসিয়ে 4টা ভাত খাওয়াতে। 3,000 টাকার দামের বাটিতে করে সালুন এনে দেয়, তা সম্ভব নয়। বেগম সাহেব বলে দিয়েছে, তোমার স্বামী যে 2 দিন পর পর ফুলবাবু সেজে চলে আসবে, খুব ভালো কথা। আসুক, তাকে ঘরে ঢোকাবা না, বাইরে থেকে বিদায় করে দেবে। একবার ঘরে ঢুকলে অভ্যাস হয়ে যাবে। বেগম সাহেবের কথাগুলো শুনে খারাপ লাগলেও কিছু করার নেই। তার অন্তর ভালো তার অন্তর ভালো। তিনি ঈদে তার ছেলে মেয়ের জন্য টাকা দিয়েছে। গত ঈদে বেতনের বাইরেও 500 টাকা দিলেন। এক গায়ে চাদর দিলেন। তার বেতন ছিল 150, তাকে কিছু বলতে হয়নি। বেগম সাহেব নিজে বেতন বাড়ি করেছেন 200। তাছাড়া লোকজন বাড়িতে বেড়াতে এলে যাবার সময় হাতে 50-100 টাকা সব সময় দেয়। প্রতি পয়সা সাফুরা কাজে লাগায়। বেতনের বাইরে টাকাটা সে জমা করে রাখে, দেশে যাবার সময় সঙ্গে নিয়ে যাবে। ছেলে মেয়েদের জন্য সে নিজের হাতে কিনে নিয়ে যাবে। এতে তার কষ্টের টাকা। বকুলের বাবা এসেছে সাফুরাকে নিয়ে যেতে। বাবু সেজে এসেছে, হাতে ঘড়ি, চোখে কালো চশমা, গম্ভীর মুখে বারান্দায় বসে আছে। সাফুরা বেগম সাফুরা বেগম সাহেবের কাছে বিদায় নিল, কর্ণবসি করলেন এবং কেঁদে ফেললেন। 3 বছর ছিলেন, মায়ায় পড়ে গেছে। যেতে তোমার কাজকর্মে আমি খুবই খুশি হয়েছি। আমার বাচ্চারা তোমাকে অনেক পছন্দ করে। বেশি দিন থেকো না, চলে এসো। আজ থেকে তোমার বেতন আমি 300 করে দিলাম। ফিরে এসে বেতনে কাজ করবে। আপনার অনেক অনেক দয়া আম্মা। বেগম সাহেব বেতন ছাড়াও যাওয়া আসার গাড়ি ভাড়া বাবদ 200 টাকা দিলেন। একটা প্রায় নতুন শাড়ি দিলেন। এক জোড়া পুরনো স্যান্ডেল দিলেন। উদাস গলায় বললেন, তোমার সাহেবের একটা কোট আছে, এটা আর পরে না, নিয়ে যাও, কাউকে দিয়ে দিও। বকুলের বাবা সেই কোট সঙ্গে নিয়ে গায়ে দিয়ে বললেন, ভালো গিফট করেছো বউ, মাপ মতো হয়েছে। চলে এখন গাবতলী বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরি। সাফুরা বিস্মিত হয়ে বলল, পোলাপানের জন্য সদাই করুম না? এতদিন পরে দেশে যাইছি, কি সদাই করবা? চলো গিয়ে দেখি, জামা জুতা রিক্সা লাও। বকুলের বাবা সিগারেট ধরিয়ে বাবু সাহেবের মতো টানতে টানতে খালি রিক্সা দেখতে লাগলো। সাফুরা বলল, আপনি চেন- চেননের উপায় নেই, আপনারে চেননের উপায় নাই। বাবু সাহেবের মতো লাগতেছে। চোখে চশমা দিচ্ছেন, কত দাম চশমার? সস্তায় কিনেছি। রায়দের মধ্যে চক্ষু দিলে খুব আরাম। আপনি অহন এক জোড়া জুতা কিনেন। বকুলের বাবা উদাস গলায় বলল, চলো যাই, সস্তায় কিছু পাইলে এক জোড়া জুতা কিনবো। রিক্সায় উঠে বকুলের বাবা ক্ষীণস্বরে বলল, একটা বিষয় লক্ষ্য করেছো? একটা বিষয় হয়েছে, বুঝলে সাফুরা, তোমার আগে না বলে বাড়িতে গিয়েই চয় করতাম। চয় করেন, কিছু না। সাফুরা আতঙ্কিত গলায় বলল, কি বিষয়? বকুলের বাবা, তুমি ঢাকায় চলে আসায় বাড়ি খালি হইল খালি,
ঘরে শতেক কাজকর্ম, সংসার ভেঙে যাওয়ার উপক্রম। গ্রামের 10 জনে তখন বইল, আপনি কি বিবাহ করেছেন? উপান্ত না দেখে গত বাইশা মাসে আমার তো কিছু করার খবর আমারে তো কিছু খবর দেন নাই। বকুলের বাবা চুপ করে গেল। সাফুরার চোখে পানি এসে গিয়েছিল। সে শাড়ির আঁচলে চোখ মুছল। লোকটা বাইশা মাসে বিয়ে করেছে, ঈদের পর। বেগম সাহেব জাকাতের টাকা থেকে 500 টাকা বাড়িয়ে দিয়েছে। সে টাকাটা খরচ করেছে বিয়েতে। জাকাতের টাকায় তার কাল হয়েছে। রাগ করলো নাকি সাপুরা? ভালো মতো বিবেচনা করো। মেয়ে মানুষ ছাড়া সংসার চলে? তুমি পর হয়েছো ঢাকা শহরে। নয়া বউ এর নাম কি? সুলতানা। দেখতে কেমন? আছে মোটামুটি। গায়ের রং কেমন? ধলা। ধলা। আমার সাফুরার চোখে পানি এসে গেল। চিৎকার করে তার কাঁদতে ইচ্ছা করছে। ইচ্ছে করলেও তা সম্ভব নয়। তাছাড়া কি হবে চিৎকার করে কাঁদলে? কিছুই হবে না। ঘুরে ঘুরে অনেক অনেক কিছু কিনল সাফুরা। ছেলে মেয়েদের জন্য জামা, জুতা, স্নো, আলতা, একটা মশারি, চিনি পোলাপা চিনি, পোলাপা পোলাওয়ের চাল, 1 ডজন কলা। সবার জন্যই কিছু না কিছু কেনা হয়েছে, শুধু নতুন বউয়ের জন্য কেনা হয়নি। সাফুরা নয়া বউ এর জন্য একটা লাল শাড়ি এবং কাঁচের চুড়ি কিনলো। বকুলের বাবা বলল, লাল ফিতা কেনো তো। বউ ফিতার কথা বলছিল। সাফুরা লাল ফিতাও কিনলো। দুপুরের দিকে তারা গাবতলী বাস স্ট্যান্ড থেকে বাসে উঠল। বকুলের বাবা মিষ্টি পান কিনেছে। সে বসেছে জানলার পাশে। জানলার পাশে ছাড়া সে বসতে পারে না। তার মাথা ধরে যায়। বাস ছাড়ার মুহূর্তেই সে ঘড়িতে সময় রাত 8টা বাজবো। শীতের দিন বইলা রক্ষা, আরামে যাইবা। গরমের সময় হইলে খুব কষ্ট হইত। একটা খেয়াল রাখবা, বউ শীতকাল ছাড়া দেশে আসবা না। বেড়াইবার সময় হলো শীতকাল। সফুরা জবাব দিল, না। শীতকালের পরন্ত রোদে সে বেড়াতে যাচ্ছে। পাশে স্বামী, কতদিন পর দেখবে ছেলে মেয়েদের। আনন্দে তা চিৎকার করে কাঁদবে। সারা রাত হয়তো ঘুমাবে না। নয় বউ লাল পেরে শাড়ি পরে তাকে এসে কম ভুসি করবে। সে নয় বউকে বলবে, আমার অনেক কষ্টের পর এই সংসার, দেখা শুনে রাখো। বলতে বলতে সে কেঁদে ফেলল। আজকাল অকারণে তার চোখে জল আসে। কত আনন্দ করে সে বাড়িতে যাচ্ছে। এখন কাঁদার কোনো কারণ নেই, অথচ কি কাণ্ড! সে কাঁদছে। অনেক কাল আগে বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাবার সময় সে এইভাবে কাঁদছিল।